information. Okay, the word information has existed in the English language. এটা English language থেকে আসছে for far longer than the word data. অর্থাৎ ডেটা থেকে অনেক বেশি বড়, অনেক বেশি লম্বা। এই ডেটা থেকে এটা আসছে information. The concept of the informing someone is well understood and that gives us some clues to meaning. কিছু বোঝা গেল? জি স্যার। না, ওকে ওকে, আমি একটা উদাহরণ বলছি। হ্যাঁ, আপনার নাম যেন কি? আশিস। আশিস, আপনাকে চিটাগং যেতে হবে এবং ওখান থেকে ফিরে এসে আপনাকে এই রিপোর্টটা করতে হবে, এইভাবে আপনাকে কাজ করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জি স্যার, ডাটা। জি স্যার। না, আমি ডাটা বলছি না। এটা কি আপনার কাছে ক্লিয়ার? আমি আপনাকে কি বললাম? আপনাকে চিটাগং যেতে হবে, ওই কাজটা করতে হবে, এসে রিপোর্ট করতে হবে, এই করতে হবে। কিন্তু আমি বলেছি চিটাগং যেতে হবে। কোথা থেকে যেতে হবে তা কিন্তু বলি নাই। ওই কাজটা করতে হবে। কোন কাজটা করতে হবে, কোথায় কাজ করতে হবে তা কিন্তু বলি নাই। আইসা রিপোর্ট করতে হবে। কিসের উপর রিপোর্ট করবেন? ফাইন্যান্সিয়াল এর উপর, না ইনভেস্টিগেশন এর উপর, না কিসের উপর রিপোর্ট করবেন তা কিন্তু বলি নাই। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? নো স্যার। নো স্যার। নো, ইটস নট ক্লিয়ার। এবার আসুন, মজার জিনিসটা দেখেন যে ইনফরমেশন হইতে গেলে আপনাকে জিনিসটা কি হইতে হবে? ইনফরমেশন ইজ ওয়েল আন্ডারস্টুড। এই যে আমি হরবর করে আপনাকে একটা কথা বললাম, আই থিংক ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু অল অফ ইউ। এটা আপনাদের কাছে আন্ডারস্ট্যান্ডেবল হয় নাই যে স্যার বললো কি চিরাং যাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এসে রিপোর্ট করতে হবে, কি কোথায় কি, মানে আগামাথা কিছুই নাই। এটা কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল না। আচ্ছা, এন্ড দ্যাটস gives us some clue, আমাদেরকে কিছু ইন্ডিকেশন দেবে, কিছু আইডিয়া দেবে। যেমন আমি আপনাকে শুধু বলছি জান যেতে হবে, কাজ করতে হবে। ভাই আমাকে তো বলতে হবে আপনাকে যে আশিস আপনি ওই ক্লায়েন্টে যাবেন, ওখানে যে ওদের অমুক সালের ব্যালেন্স শিটটা নিয়ে ওটার উপর কাজ করবেন, এরকম ক্লুজ আপনাকে দিতে হবে। এরকম মানে সার্টেন ইনফরমেশন আপনাকে দিক নির্দেশনা দিতে হবে, এবং যেটা আপনার কাছে মিনিংফুল। যদি মিনিংফুল না হয়, যদি আপনার কাছে আন্ডারস্ট্যান্ডেবল না হয়, যদি আপনাকে কোনো দিক নির্দেশনা না দেয়, আপনি যদি ওটার উপর বেস করে কোনো ডিসিশন ড্র করতে না পারেন, ইট উইল নট বি ইনফরমেশন, ইটস এ গার্বেজ। জি স্যার। একটু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার, এবার ক্লিয়ার আসেন। স্যার। এবার দেখেন এই যে নিচে 4টা পয়েন্টস আমরা লিখেছি। একটা হচ্ছে অ্যাকুরেট এন্ড টাইমলি। ডাটা উইল বি অ্যাকুরেট এন্ড টাইমলি, অর্থাৎ এই যে আমরা যে ডাটাগুলো নিয়ে কাজ করব এটা অ্যাকুরেট হইতে হবে এবং টাইমলি হইতে হবে। ওকে ফাইন, ইউ আর দ্য স্টুডেন্ট অফ দ্য সিএ ফার্ম and it is our responsibility, it is our job responsibility to audit. আমরা যখন কোনো ক্লায়েন্টে যাই তখন যে কি করি, বলতে হবে তো? রিকোজিশন দেই স্যার প্রথম তো রিকোজিশন দেই। রিকোজিশন দেই। হ্যাঁ, একজন করে বলি। হ্যাঁ, রিকোজিশন দেই। যদি ভুল বলে তাহলে আপনারা সাপ্লিমেন্ট করবেন। হ্যাঁ, রিকোজিশন দেই। রিকোজিশন দিয়ে কি কি চাই? ওই যে যেটা আমাদের কাজ করতে লাগবে, কাগজপত্র লাগবে, ট্রায়াল ব্যালেন্স দিতে হবে। সেটা তো ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স দিতে হবে, তারপরে ড্রাফট ফাইন্যান্সিয়ালস দিতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, এই যে ড্রাফট ফাইন্যান্সিয়ালস যে দিবে, হ্যাঁ হ্যাঁ, এগুলো দিতে হবে। এগুলো আমরা কি নেব? এগুলো যদি ইনঅ্যাকুরেট কোনো কিছু দেয় সেগুলো কি আমরা নেব? জি না স্যার। না স্যার। নেব না। যদি ইনঅ্যাকুরেট মানে রিলায়েবল কোনো কিছু না দেয় তাহলে জীবনেও আমরা এগুলো নিব না। আমরা বলে যে ভাই এটা কি দিবেন, গার্বেজ দিবেন, সারা না এগুলা সিএফও কে ডাইকা ঝাড়ি দিব না। জি স্যার। জি স্যার। ওকে, এবং সেটা তো দেখা গেল আপনার স্টিপুলেটেড টাইম, আপনাকে আপনার ফার্ম বলে দিয়েছে যে 15 দিনের মধ্যে তোমার এই কাজটা শেষ করতে হবে। তো 15 দিনের মধ্যে যদি আপনি শেষ করতে না পারেন তাহলে তো টাইমলি হলো না, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, দেন আবার আসুন এই যে দ্বিতীয় পয়েন্ট যেটা আমরা বলছি, দিস ইজ স্পেসিফিক, মানে সুনির্দিষ্ট এন্ড অর্গানাইজড ফর এ পারপাস। এই যে আপনি যে অডিট করেন এটা স্পেসিফিক না যে আমার একটা গ্রুপ অফ কোম্পানিজ আছে, আমরা গ্রুপ অফ কোম্পানি যদি এনগেজমেন্ট হয় তাহলে গ্রুপ অফ কোম্পানিজ করব, আর যদি একটা কোম্পানির এনগেজমেন্ট হয় তাহলে স্পেসিফিক ওই কোম্পানির ডেটা ছাড়া অন্য কোনো কোম্পানির ডেটা যদি আপনাকে দেয় আপনি কি নেবেন? না স্যার। জি না স্যার। দিবেন না। এবং অর্গানাইজড ফর এ পারপাস, এবং ওই যে ডেটাটা আপনাকে দেবে ইট শুড বি অর্গানাইজড। এটা যদি স্ক্যাটার্ড ওয়েতে হয় যে লেজার দিছে একদিন, ওই যে ট্রায়াল ব্যালেন্সের সাথে মিল নাই, লেজারের মধ্যে মিল নাই, ভুলভাল আছে, এই তারপরে ভাউচার দিতে পারছে না, তারপরে হয়তো মানে কোনো লজিক্যাল কোনো মিল নেই, বা আইএফআরএস অ্যাপ্লিকেশন ঠিকমতো হয়নি, এগুলো যদি দেয় তাহলে কি আপনি নেবেন? জি না No. স্যার। নো স্যার। তাই না?
এটা হচ্ছে অর্গানাইজড ফর এ পারপাস। পারপাসটা কি? যে আই হ্যাভ টু মেক এ অপিনিয়ন, আমাকে একটা অপিনিয়ন ড্র করতে হবে। দেন প্রেজেন্টেড উইদিন এ কনটেক্সট দ্যাট গিভস ইট মিনিং অ্যান্ড রিলিভেন্স, অর্থাৎ এই যে ইনফরমেশন যেটা আপনাকে দেবে এটা প্রেজেন্ট হইতে হবে একটা কনটেক্সটের মধ্যে। আমরা যদি, যেহেতু আমরা অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, উই আর থিঙ্কিং দ্যাট your financials will be presented in accordance with IAS and IFRS. Am I right? জি স্যার। জি Yes, স্যার। sir. Okay, and it should be relevance. যদি irrelevant হয় তাহলে এগুলো আমরা নিব না। irrelevant কোনো কিছু আমাদের এখানে আমাদের কাছে আসবে না, বা আমরা এটা নিয়ে কোনো কাজই করব না। And third, fourth, can lead শব্দটা একটু প্যাসিভ আছে, ল্যাঙ্গুয়েজটা প্যাসিভ। প্যাসিভটা কি? can lead to an increase in understanding, অর্থাৎ আপনার যে ইনফরমেশনটা দিল, যে ড্রাফট অ্যাকাউন্টসটা আপনাকে দিল ফাইন্যান্সিয়ালস, এটা স্টাডি করার পর আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি পাবে, আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে, এবং আপনি তখন মানে আপনি রিজনেবল অ্যাসিউরেন্স ড্র করতে পারবেন যে হ্যাঁ আমি এটা বুঝে নিয়েছি, এটার মধ্যে সানট্রিডিটি, এটার মধ্যে ভুলভাল কম আছে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা উইল ইনক্রিজ এবং ডিক্রিজ ইন আনসার্টেনিটি, এবং সেই ফাইন্যান্সিয়ালের মধ্যে যদি অনিশ্চয়তা থাকে, রিস্ক থাকে, ঝুঁকি থাকে, সেটা ডিক্রিজ হবে। যেহেতু আপনি আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে যাবে। ভুলভাল থাকলে আপনি বলবেন যে ভাই এখানে ভুল আছে, ঠিক করেন। এটা ঠিক করার পরে আপনি এটা নিয়ে আপনি কনফার্ম, মানে কনফিডেন্ট যে হ্যাঁ আমি এটা দেখছি, এটা ঠিক আছে, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেল। আর ওখানে যে ভুলভাল ছিল, যে রিস্ক ছিল, ঝুঁকি ছিল, এটাকে আস্তে আস্তে ডিক্রিজ করবে। এই চারটা বৈশিষ্ট্য যে ডাটার মধ্যে থাকবে, দ্যাট উইল বি কল্ড অ্যাজ এ ইনফরমেশন। ইনফরমেশন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করি হোয়াট ইজ ইনফরমেশন, তাহলে কি বলবেন? ইনফরমেশন will be accurate and timely, specific and organized for a purpose, presented within a context, and that gives it meaning and relevance and can lead to an increase in understanding and the decrease the uncertainty is called the information. আমার ডেফিনিশনের মধ্যে আমার সবগুলো বৈশিষ্ট্য চলে আসছে স্যার। Exactly. Clear? জি স্যার। Okay. Any question? Okay. Meaning that the information is the data that has been processed into a form. খেয়াল করবেন, ইনফরমেশন ইজ দ্য ডাটা, ইনফরমেশন হচ্ছে ওই ডাটা দ্যাট হ্যাজ বিন প্রসেস, যেটাকে প্রসেস করা হয়েছে ইনটু এ ফর্ম, একটা ফর্মে, দ্যাট গিভস মিনিংফুল মেসেজ টু দ্য রিসিপিয়েন্ট and is of real or perceived value in current or progressive decision, এবং যেটা ডিসিশন মেক করতে আপনাকে সাহায্য করে বা ভ্যালু করে, পারসিভ ভ্যালু ক্যারি করে। ওকে, প্রগ্রেসিভ ডিসিশন নিতে যেটা হেল্প করবে, এটাই হলো ইনফরমেশন। ওকে, দেন হোয়াই ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল? Information is valuable because it can affect. ইনফরমেশন, যে ইনফরমেশনটা আপনার কাছে থাকবে, আমি আগে উদাহরণটা দিই। এখানে বলছি আমরা ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল, ইট ক্যান এফেক্ট। ইনফরমেশনের আবার কি ভ্যালু আছে যে এটা এফেক্ট করবে? কিসে এফেক্ট করে, কাকে এফেক্ট করে? ক্যান এনিওয়ান এক্সপ্লেইন? একটু কি আমাকে একটু হেল্প করতে পারবেন? কেউ ব্যাখ্যা করতে পারবেন এই যে কথাটা ইট ক্যান এফেক্ট? এটা স্যার যে কিসে টপিকটার affect উপর স্যার আপনার ইনফরমেশনটা দিচ্ছে, ওই টপিকটার উপর স্যার এটা এফেক্ট করবে ইনফরমেশনটা। ওকে, আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফের একটা উদাহরণ দেন না। প্র্যাকটিক্যাল লাইফ বলতে আপনি যখন ফাইন্যান্সিয়াল অডিট করেন তখন কি ইফেক্ট পড়ে? ইনফরমেশন যদি রং আর রাইট থাকে, তাহলে স্যার যে আমাকে যে এটা দিছে আপনার কি বলে এটাকে, ফাইন্যান্সিয়ালস, হ্যাঁ হ্যাঁ ড্রাফট অ্যাকাউন্টস। জি স্যার যখন আমাকে সেই মানে একটা ড্রাফট অ্যাকাউন্টে যখন একটা আপনার একটা সাম অফ মানি অ্যামাউন্ট দেওয়া থাকে, ওই ইনফরমেশন যদি স্যার আপনার নাম্বার, হ্যাঁ যদি নাম্বারস, হ্যাঁ নাম্বারস, হ্যাঁ ইনফরমেশন যদি স্যার ভ্যালু মানে কারেক্ট না হয়, তাহলে কিন্তু স্যার এটা একটা মানে ডিফারেন্সটা দেখা বোঝা যায় আর কি, মানে এরকম একটা এফেক্ট করতে পারে। স্যার আমি সঠিক ফলাফলটা দিতে পারবো না, সঠিক রিপোর্টটা দিতে পারবো না। কারেক্ট, আপনি ডিসক্লেমার দিতে পারেন, আপনি কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে ওর 12টা বাজে যেতে পারে, তাই না? এটা হলো এই যে এফেক্ট করবে কি বিহেভিয়ার। হ্যাঁ, বিহেভিয়ার মানে কিন্তু আপনার আমার বিহেভিয়ার না, বিহেভিয়ার মানে হচ্ছে এনভায়রনমেন্টের যে বিহেভিয়ার, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এটা হ্যাম্পার হবে, এটা এফেক্ট হবে।
অপারেশন ইফেক্ট হবে। আপনি যদি ডিসক্লেমার দিয়ে বেরোয় যান, আপনি যদি কোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে দেন, তাহলে ওর তো 12টা বাজবে, ও কোনো ব্যাংকে যাইতে পারবে না, ও ট্যাক্স অফিসে যাইতে পারবে না, তাই না? এটা হলো প্র্যাকটিক্যাল কথা। I'm not sure how much true this one. Okay, operational effect হবে, environment effect হবে, then a decision making effect হবে, এবং ওই ডিসিশনের উপর বেস করে যে রেজাল্টটা আসবে, আউটকামটা আসবে, ওইটা এফেক্ট হবে। That's why information is variable. এবার এক্সাম্পলটা দেখুন, if a manager is told his her company's net profit decreased in the first month, অর্থাৎ গত মাসে যদি আপনার কোম্পানির প্রফিটেবিলিটি কমে যায়, he or she may use the information as a reason to cut financial spending for the next month. এখন আপনাকে উইদিন দ্য বাজেট থাকতে হবে। আপনি কি করবেন, যে দেখা গেল যে গত মাসে তো আমার লস হয়ে গেল, তাহলে তো আমাকে এই মাসে কোথায় কোথায় লস হয়েছে এটা ফাইন্ড আউট করতে হবে। দিস ইজ দ্য ইনফরমেশন। কোথায় কোথায় আমি খরচ কমাবো, ওইটাই আমরা বলতে চাচ্ছি। হি শি মে ইউজ দ্য ইনফরমেশন, ওই ইনফরমেশনটা সে ব্যবহার করবে টু কাট ফাইন্যান্সিয়াল স্পেন্ডিং, কোন কোন খাতে আমি খরচটাকে কমাবো নেক্সট মান্থে। এ পিস অফ ইনফরমেশন ইজ কনসিডার্ড ভ্যালুলেস, তখন এটা ভ্যালুলেস হবে ইফ আফটার রিসিভিং ইট থিংস রিমেইন আনচেঞ্জ। আপনি এই যে ইনফরমেশনটা নিলেন যে গত বছর আমার স্যালারি হেডে খরচ বাড়ছে, গত বছর আমার কনভেন্স বাড়ছে, গত মাসে আমার দেখা গেল এন্টারটেইনমেন্ট বাড়ছে, আপনি এই ফাইন্ড আউট করলেন যে কম্পারেটিভ স্টেটমেন্ট বা আপনি ভেরিয়েন্স বের করলেন, করে দেখা গেল এই তিনটা হেডে আপনার খরচ বেড়েছে। নেক্সট মান্থে আপনি হয়তো এই তিনটা হেডে খরচ কাটার চেষ্টা করবেন বা খরচ কমানোর চেষ্টা করবেন। এখন দেখা গেল যে ইনফরমেশন নিলেন এই তিনটা হেডে আমার খরচ বেড়েছে, আপনি ইনিশিয়েটিভ নিলেন, নিয়েও কোনো রেজাল্ট আসলো না, তখন এটা হবে ভ্যালুলেস। যদি কন্টিনিউয়াস লস হইতেই থাকে মাসের পর মাস, তখন এটা হবে ভ্যালুলেস। দ্যাটস ওয়াই ইনফরমেশন ইজ ভ্যালুয়েবল। অর্থাৎ আপনার অর্গানাইজেশনের যে এফেক্ট, আপনার কোথায় ক্ষতি হলো, কোথায় লস হচ্ছে, কোথায় কেন খরচটা বেড়ে গেল, এইগুলা যখন আপনি প্রপার ইনফরমেশন নিয়ে যখন অ্যানালাইসিস করে যখন আপনি এটাকে কারেক্ট করবেন, এবং তখনই এটা হবে ভ্যালুয়েবল। ওকে, এবার আসুন, when an information is high value information, what do we mean by high value? হ্যালো, জি স্যার। স্যার সর্বোচ্চ গ্রহণযোগ্য স্যার, এরকম বোঝায়। সর্বোচ্চ গ্রহণযোগ্য, ফাইন। খুব ডিমান্ড। ওকে, এনিওয়ান? ডিমান্ড, ফুললি ডিমান্ডফুল। ডিমান্ডফুল, ওকে। ডিমান্ড, হ্যাঁ, হাইলি ডিমান্ড। হাইলি ডিমান্ড। এনিওয়ান? ম্যাডাম দুইজন ছিলেন, ম্যাডাম বলেন, হোয়াট ডু ইউ মিন বাই হাই ভ্যালু ইনফরমেশন? হ্যালো, ওকে, দুইজনই বললেন যে একজন হলো খুবই ডিমান্ড, হাইলি ডিমান্ড, সর্বাধিক গ্রহণযোগ্য। ওকে, ইয়েস, ফার্স্ট পারসন ইজ কারেক্ট। It is high value information means it's a mostly acceptable, mostly dependable, mostly reliable, mostly relevant, mostly complete information. Okay, now I will give you an example. আমরা সবাই জানি 1/11 যে ঘটনাটা ঘটেছিল ইউএসএ তে, যে সেখানে যে টুইন টাওয়ার ধ্বংস হয়ে গেল, এবং এর জন্য আমাদের ওসামা বিন লাদেন, ওইটা 9/11 স্যার, মেবি ওই 9/11, হ্যাঁ বলে ফেলেছি 1/11, আপনারা আমাকে কারেক্ট করবেন, ঠিক আছে, অ্যাটেন্টিভনেস আছে আপনাদের, ভেরি গুড। ওকে, 9/11, তো ওসামা বিন লাদেনকে আমরা দেখলাম যে আমেরিকান বাহিনী এটাকে ট্র্যাক করলো, আমেরিকান বাহিনী তাদেরকে ধরে ফেললো, তাই না? এই ধরার পিছনে যে বিহাইন্ড দ্য সিনারিও যেটা ছিল, এটা কি আপনাদের কারোর জানা আছে? তাকে কোথায় ধরা হয়েছিল সেটা জানেন আপনারা? পাকিস্তানে পাকিস্তানে স্যার। পাকিস্তানে কিভাবে ধরা হইলো? তার পিছনে কি গোয়েন্দা লাগানো ছিল? জি স্যার, আইটির মাধ্যমে স্যার। এটা তো একটা ভিডিও দেখছিলাম স্যার, ড্রোন ক্যামেরা, একটা হেলিকপ্টারের সাহায্যে ড্রোন ক্যামেরার মাধ্যমে ধরা হচ্ছিল। ড্রোন ক্যামেরা উড়ে আইডেন্টিফাই করা। হ্যাঁ, আর কি বলেন? ড্রোন, আইটি, আর কি?
আর সবচেয়ে বড় কথা ভিডিওটা- ইনফরমেশন ছিল ওর বাজারে গিয়েছিল যতটুকু আমরা জানতাম ওর স্যার লোকেশন বাড়ি- ট্র্যাকিং এর মাধ্যমে লোকেশন ট্র্যাকিং প্রপার লোকেশন ইনফরমেশন, ট্র্যাকিং বাজারে গিয়েছিল, লোকেশন ট্র্যাকিং, আর স্যাটেলাইট জিও লোকেশন ট্র্যাকিং স্যাটেলাইট দিয়ে স্যাটেলাইট দিয়ে লোকেশন ট্রেনিং। ওকে ফাইন, এই যতগুলো কথা বলছেন সবই কিন্তু পার্ট অফ আইটি, Yes, তাই না? sir. জি স্যার ওকে, আর আমরা বলতেছি হাই ভ্যালু ইনফরমেশন মানে সঠিক গ্রহণযোগ্য, সর্বাধিক গ্রহণযোগ্য গ্রহণযোগ্য। ইনফরমেশন। আপনারা কি ডিসকভারি চ্যানেলে দেখেছেন ভিডিওটা? মাঝে স্যার, মধ্যে এটা- ডিসকভারি জি চ্যানেলে স্যার, দেখেছি। ইউটিউব থেকে দেখেছি স্যার। ওকে, দেখেছেন। এবার ওই দিন দেখেছিলেন ওই ডিসকভারি চ্যানেলের মধ্যে পেন্টাগন মানে হোয়াইট হাউসে ব্যারাক ওবামা বসেছিলেন তার টিম নিয়ে, হ্যাঁ হ্যাঁ, তাদের টিম দিয়ে ওইখানে ছবিটা দেখাচ্ছিল যে ওইখানে তারা কাজ দেখাচ্ছিল যে করতেছে। তারা কাজ করতেছে। এবং ওই সময় পেন্টাগন মানে ওয়াশিংটন ডিসি থেকে, হোয়াইট হাউস থেকে একটা ইনফরমেশন পাঠানো হয়েছিল যে দিস ইজ হাই ভ্যালু ইনফরমেশন, যে পাকিস্তানের আটোবাবাদ শহরের ওই জায়গাটায় লাদেন লুকায়িত আছেন, এটা 100% কনফার্ম, মানে কি অ্যাকুরেট, রিলায়েবল। ইনফরমেশন হ্যাঁ, এটা ক্লিন এবং কমপ্লিট এন্ড রাইট কোয়ান্টিটি, রিলিভেন্ট, ইররিলিভেন্ট না। এই ইনফরমেশনটা পাওয়া গিয়েছিল। তার যে সেকেন্ড ম্যান ছিল, তার সেকেন্ড ম্যানকে ধরে 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 ট্র্যাক করে তার সেকেন্ড ম্যানকে কায়দা করে বের করে কনফার্ম করা হয়েছে সিলদেরকে। সিল মানে আমেরিকান একটা বাহিনী, যেটাকে নেভির একটা বাহিনী, সিল বলা হয়। সি, এয়ার এবং ল্যান্ডে তারা পারদর্শী। ওই টিমকে বলা হলো দিস ইজ হাই ভ্যালু ইনফরমেশন, তোমরা গেলেই তাকে পাবা, এখানে মিস হওয়ার কোনো চান্স নাই, এটা 100% রিলায়েবল এন্ড অ্যাকুরেট, ক্লিন, কমপ্লিট, রিলেভেন্ট। দিস ইজ কল্ড হাই ভ্যালু ইনফরমেশন। তাহলে হুইচ information is high value information? The information is of high value if it is proved by provide the reliable by accuracy, clean, complete, right quantity and relevant, then it is called high value information. That is, it's a highly acceptable. অর্থাৎ আপনার কাছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসবে, সিএফও সাহেব যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আপনাকে দেবে অডিট করে অপিনিয়ন ড্র করার জন্য, ওইটা হবে অথেন্টিকেট, ওইটা হবে হাই ভ্যালু, অ্যাকুরেট, কারেক্ট, ক্লিন, কমপ্লিট। ওইটার মধ্যে 1 বছরেরই জুলাই টু জুনের ইনফরমেশনই থাকবে, এটা জুলাই টু ডিসেম্বরের ইনফরমেশন থাকবে না। যতটুকু থাকা উচিত রাইট কোয়ান্টিটি থাকবে, রিলিভেন্ট থাকবে। এবার কি বুঝাইতে পারছি? জি স্যার। ইয়েস স্যার। ভুল হওয়ার চান্স আছে? আর No, sir. মনে ভুলে যাবেন? মনে থাকবে তো? আর একটু পড়তে হবে। স্যার প্র্যাকটিস মানে বাসায় একটু দেখলে স্যার আশাবাদী থাকবে। তাহলে তো আমি ফেল করে গেলাম, তাহলে তো আমি ফেল। আমি তো আচ্ছা। আপনাকে বাসায় পড়ার জন্য তো বসি নাই, আমি তো এখানে আপনার ভিতরে ঢুকাই দেবো যাতে আপনি লিখতে পারেন। আমি তো এই টাইপের লোক রে ভাই। Oh, sir. আমি কি বুঝাইতে পারছি? এই যে বাসায় আপনি এটা পড়বেন কেন? মুশকিল, তো বাসায় তাহলে একটু বলতে প্রবলেম একটু- হচ্ছে মনে হয়। পরীক্ষার সময় এটা না দেখে স্যার, নেবেন। বুঝতে কিন্তু পারতেছি এখন যে এই যে মাথার মধ্যে আপনাকে জিনিসটা আমি ঢুকাই দিচ্ছি, আপনার তো জি স্যার। হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, আপনাদের দুটো জিনিস লাগবে পরীক্ষায় পাশ করার জন্য। নাম্বার 1, you have to have the experience or expertise in English, Yes, sir. and number 2, freehand writing capabilities. আপনার পরীক্ষার হলে চিন্তা করবেন মুখস্থ করছি, মাথায় কলম ঠোকা দিয়ে বলবেন যে বাইদইব, ওইটা আপনি লিখবেন, তাহলে কিন্তু সিএ পাস করাটা একটু কঠিন হয়ে যাবে। আপনাকে ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে হবে এবং সব ভাই আপনারা কথা বললে তো আমার জন্য প্রবলেম। হ্যালো, হ্যাঁ স্যার, Can you hear শুনতে me? পাচ্ছি স্যার। ইংরেজি ফ্রি হ্যান্ডে লিখতে হবে এবং গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না। এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন। বইয়ের যে ভাষা আছে সেটাই যে হুবহুব লিখে আসতে হবে, নট নেসেসারি। আপনার মধ্যে যে ইংরেজি যে ক্যাপাবিলিটিসটা আছে, আপনি সেটা আপনার ভাষার মতো করে লিখে দিয়ে আসেন। ওই পুঁথিগত বিদ্যা সিএ তে লিখে পাস করতে হবে, নট নেসেসারি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। মুখস্থ করার এই সাবজেক্ট মুখস্থ করতে গেলে টু সাম এক্সটেন্ট প্রবলেম হবে। হ্যাঁ, কোথায় মুখস্থ করতে হবে সেটা আমি বলে দেব।
ওকে, জি স্যার। তাহলে ইনফরমেশনকে যদি হাই ভ্যালু হইতে হয় তাহলে কি কি হইতে হবে বলেন? নাম্বার 1 এটা হচ্ছে রিলায়েবল হইতে হবে। রিলায়েবল হচ্ছে accurate হইতে হবে। তারপরে ক্লিন হইতে হবে। কমপ্লিট, ইনকমপ্লিট ভাই আপনি যদি পরীক্ষার খাতায় যদি ইনকমপ্লিট আনসার দিয়ে আসেন এটা কি গ্রহণযোগ্য হবে? Not acceptable. রাইট কোয়ান্টিটি, আপনাকে বলা হয়েছে যতটুকু ততটুকুই আপনি লিখবেন। আর রিলেভেন্ট ইররিলেভেন্ট কোনো কিছু আমরা অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইররিলেভেন্ট কোনো কিছু নিয়ে আমরা কাজ করি না। উই উইল নট ওয়ার্ক অন ইট। সো অল ইনফরমেশন শুড বি রিলেভেন্ট। ইররিলেভেন্ট কোনো কিছু আমাদের এখানে জায়গা নেই। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। এন্ড এই 4টা বা 5টা ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স যে ইনফরমেশনের মধ্যে থাকবে সেটাই হবে হাই ভ্যালু। ওকে, ওকে স্যার। এই যে আমি উদাহরণটা আগেই আমি বলে দিয়েছি, হ্যাঁ এটা এখানে চলে এসেছে। এবার আসুন ডেটা। হোয়াট ইজ ডেটা? আমরা কিন্তু পড়ে আসছি ইনফরমেশন। ইনফরমেশনটা কি? স্যার ইনফরমেশনটা একটা ডাটার সমন্বিত রূপ হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন কামস ফ্রম ডাটা। ট্রান্সফর্ম ডাটা। ওকে, আসুন ডাটাটা পড়ি তারপরে বোঝা যাবে কার কি মনে আছে আর কত দূর আছে। ডাটা কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড ডাটাম, মিনিং গিভিং সামথিং গিভেন। ওকে, ড্যাটাম শব্দটা এখানে আসছে। ড্যাটাম শব্দটা কি প্লুরাল না সিঙ্গুলার? স্যার এটা হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে স্যার ডাটা। এটা প্লুরাল স্যার। ড্যাটামটা হলো সিঙ্গুলার, ডাটা হচ্ছে প্লুরাল স্যার। হ্যাঁ প্লুরাল। ওকে, বহুবচন। ইনফরমেশন ইন র অর আনঅর্গানাইজড ফর্ম। দেখুন ইনফরমেশন ইন র, আমরা বলি না র ম্যাটেরিয়াল মানে যেটাতে র ম্যাটেরিয়াল মানে উৎপাদনের প্রাথমিক যে পর্যায়ে যেটা থাকে ওটার সঙ্গে যদি আমরা প্রসেস অ্যাপ্লাই করি, ওটাতে যদি আমরা কেমিক্যাল মিক্স করি, ওটা যদি ফার্দার WIP তে যায়, প্রোডাকশনে যায়, তখন ওখান থেকে ফিনিশ গুডস বাইর হয়, তাই না? তাহলে ইনফরমেশন ইন র অর আনঅর্গানাইজড ফর্ম such as alphabet, numbers or syllables, symbols that refers to or represents condition, ideas or subject is called data. অর্থাৎ ইনফরমেশনটা যখন র ফর্মে থাকে, ওইটার উপর যখন কোনো প্রসেস অ্যাপ্লাই করা হয় না, ওইটা যখন আনঅর্গানাইজড অবস্থায় থাকে সেখানটাকে আমরা বলি কি? ডাটা। ডাটা স্ক্যাটার্ড অবস্থা। স্ক্যাটার্ড অবস্থা থাকে সেটাকে বলি আমরা ডাটা। আর when a data is processed or some applications, some systems are applied to process the data, which is called information. Okay? জি স্যার। তার মানে হচ্ছে ডাটা হচ্ছে র ম্যাটেরিয়াল। 100% data raw material. হ্যাঁ জি স্যার। ওকে, ডাটাটা হচ্ছে র ম্যাটেরিয়াল। অর্থাৎ আপনার অর্গানাইজেশনের যে ট্রায়াল ব্যালেন্স এবং লেজারের যে ব্যালেন্স গুলো আছে ওইটা হলো ডাটা। ওই ট্রায়াল ব্যালেন্সটাকে যখন আপনি স্ক্যাটার্ড ফর্ম অফ ইনফরমেশন, ওই ট্রায়াল ব্যালেন্সটাকে যখন আপনি কারেক্ট, ওই ট্রায়াল ব্যালেন্সটাকে যখন আপনি কি করবেন, যখন আপনি সুন্দর করে ব্যালেন্স শিট বানাবেন, P&L বানাবেন, ক্যাশ ফ্লো বানাবেন, তারপর নোটস টু দ্য অ্যাকাউন্টস তৈরি করে একটা পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়ালস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি যখন বানাবেন, ওকে, ডাটা ইজ লিমিটলেস। ডাটার কোনো লিমিট নাই and present everywhere in the universe. ওকে, ডাটা সব জায়গায় আছে। এখন যদি আমি যদি আপনাদের প্রশ্ন করি what is the difference between data and information, কি বলবেন? মার্কস হলো 2 মার্কস। হ্যাঁ বলেন, যে কোনো একজন বলেন what is the difference between data and information? ডাটা হচ্ছে র ম্যাটেরিয়াল আর ইনফরমেশন হচ্ছে ডাটা একটা কমপ্লিট রূপ। ওকে, এটা একটু গুছায় বলতে হবে। ডাটা ইজ দ্য র ফর্ম অফ ইনফরমেশন এন্ড ইনফরমেশন ইজ দ্য প্রসেসড ডাটা, প্রসেসড। ওকে, প্রসেসড ডাটা। ইনফরমেশন ইজ দ্য প্রসেসড ডাটা। ওকে, দেন ডাটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন। দেখুন নিচের প্যারাতে বলা আছে এ ডাটা প্রসেসিং সিস্টেম প্রসেস ডাটা ইনটু ইনফরমেশন। তাহলে আমরা যদি 2 মার্কস থাকে তাহলে এই লাইন দুটো যদি আমি লিখে দেই তাহলে কি আমি কি মার্কস পাবো না পাবো না? ফুল মার্কস পাবো না কম পাবো?
স্যার পাবো স্যার। তাহলে এখন এটা যদি বলেন যে এখন আমরা এটা মুখস্থ করব, পরীক্ষার আরেকটু দেখতে হবে, তাহলে কি হলো? না স্যার। না স্যার। ওকে, এখন আমরা তাহলে লিখতে পারবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড ইনফরমেশন। Yes, sir. Yes, sir. We can write. Yes, ঠিক sir. আছে? এখন যদি আমি পরীক্ষা নিবার চাই আগামী কাল বা নেক্সট ক্লাসে, পরীক্ষা দিবেন Ji, sir. ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই তো খুব বললেন নেক্সট ক্লাসে হয়তো এই 72 জনের জায়গায় হলো 22 জন থাকবে। না স্যার, আমরা থাকবো স্যার। ইনশাআল্লাহ। ওকে, আমি প্রসিড করছি। হ্যাঁ, আমরা এবার ডেডিকেটেড আসুন। ওকে, এই যে ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড ইনফরমেশন, এই ডাটা এবং ইনফরমেশনের মধ্যে যে বেসিক ডিফারেন্স গুলো আছে, এইটা আমি একটা স্লাইডের মধ্যে তৈরি করেছি। এইটাতে অনেকগুলো ইয়ে দেওয়া আছে। আপনারা এইটা চিন্তা করবেন বেসড অন মার্কিং। যদি 5 মার্কস থাকে তাহলে একটু বড় করে লিখবেন, যদি 2 মার্কস থাকে তাহলে ওই যে 2-3টা পয়েন্টস দিবেন, আর যদি এটা জাস্টিফাইড বাই ইউ ইন ইওর এক্সাম হল, যে আমি কতক্ষণ লিখবো, কতটুকু লিখবো। ঠিক আছে? Yes, sir. ওকে, আসুন। এই এক্সাম্পলটা আসলে আমি এটা আসলে 2টা স্লাইডে করতে হবে। এটা ওপেন হয়ে গেছে তো, আপনারা বুঝতে পারছেন। দেখুন প্রথম লাইনটা পড়েন, কিছু বোঝা যাচ্ছে? Joy Smith 1 2 3. স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? আপনার নলেজ ডেভেলপ হয়েছে এতক্ষণ যে পড়াইছি এই জন্য। কিন্তু যদি নলেজ Sure, ডেভেলপ sir. না হতো তাহলে বুঝতে পারতেন না। কারণ আপনি ওই যে স্ক্রিনে প্রথম নিচের অংশটুকু হাইড করেন। হ্যাঁ, এক্সাম্পল দেখেন, ডাটা জো স্মিথ এত এত এত। ঠিক আছে? Yes, sir. বেসিক্যালি প্রথম লাইনটা থেকে আমরা কিছুই বুঝতে পারছি না যে আসলে এটা কি বলছে। জো স্মিথ একটা নাম, তারপরে 1 2 3 4 সার্কেল, সল্ট লেক, হ্যাঁ, ইউটি 804, কিছুই মিনিং না। কিন্তু পরের লাইনটা যদি আমরা পরের প্যারাটা দেখি, এখানে বলছে জো স্মিথ একজন ব্যক্তি, 1 2 3 4 সার্কেল একটা জায়গা, মানে তার একটা এরিয়া, তারপরে বলছে সল্ট লেক সিটি। সল্ট লেক সিটি মানে হচ্ছে একটা বড় ধরনের কোন একটা সিটি হবে, এবং ইউটি, হ্যাঁ, তারপরে বলা যাচ্ছে যে 8404 এটা হচ্ছে তার এরিয়া কোড, আর তার নিচেরটা অংশ হয়েছে তার হলো মোবাইল বা ফোন নাম্বার, তার মানে এটা হলো অ্যাড্রেস। নিচের এক্সাম্পল অফ ইনফরমেশন, ইট ক্লিয়ারলি আন্ডারস্টুডেবল, gives you some clues, some meaning and increase your understanding, decrease your uncertainty. আপনি গাড়িতে বসে এখন কোন একটা বাসা খুঁজতেছেন, জো স্মিথের বাসা, এটা আনসার্টেইন। যখন আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে না অ্যাড্রেসটা হলো এইটা, ওই যে অনিশ্চয়তাটা কেটে গেল, আপনার আন্ডারস্ট্যান্ডিংটা বেড়ে গেল, আপনি বাসাটা খুঁজে বের করবেন এবং এটা একটা মিনিং ক্যারি করছে আপনার কাছে, একটা এটা হলো একটা ইনফরমেশন। আর প্রথম লাইনটা যেটা, সেটা দিয়ে আপনি কিছুই বুঝতে পারছেন না। ওকে, নেক্সট। Yes, sir. আমরা প্রথম একটা কথা আপনাকে বলেছিলাম যে ইনফরমেশন টেকনোলজিতে যখনই আমরা বলবো সিস্টেম বা আইএস, তখন এটা কি বলবো, কি চিন্তা করব? Sir, some component. কম্পোনেন্টস। ওকে, ফাইন। এবার আসুন দেখেন আমার কথা মিলে কিনা। আমরা বলছি ইনফরমেশন সিস্টেম। হোয়াট ইজ ইনফরমেশন সিস্টেম? এ কম্বিনেশন, মানে সমষ্টি, এ কম্বিনেশন অফ কি, হার্ডওয়্যার, সফটওয়্যার, infrastructure, Sir. and trained personnel organized to facilitate planning, control, coordination and decision making in an organization. তাহলে কয়টা আছে এখানে দেখেন? ইনফরমেশন সিস্টেমের কম্পোনেন্টস, এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার সফটওয়্যার, যদিও কমাটা পড়ে নাই হার্ডওয়্যারের মাঝখানে, হার্ডওয়্যার সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার এন্ড ট্রেন পার্সোনেল। চারটা জিনিস এখানে আছে, হার্ডওয়্যার সফটওয়্যার ইনফ্রাস্ট্রাকচার ট্রেন পার্সোনেল, কিন্তু আর একটা যোগ হবে এর সঙ্গে, এটা আমি আসছি। ওকে, এবং এই যে ইনফরমেশন সিস্টেম হইতে গেলে এই যে 4টা বা 5টা আমাদেরকে কম্পোনেন্টস লাগবে। এই কম্পোনেন্টস গুলোর কাজ কি হবে? কম্পোনেন্টস গুলোর কাজ হলো প্ল্যানিং করা, কম্পোনেন্টস গুলোর কাজ হলো কন্ট্রোল করা, কম্পোনেন্টস গুলোর কাজ হলো কোঅর্ডিনেশন করা, ফর দ্য পারপাস অফ ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং ইন অ্যান অর্গানাইজেশন। ডেফিনেটলি আমরা তো অর্গানাইজেশনে চাকরি করব, কাজ করি, তাই না? তাহলে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিস্টেম মানে হচ্ছে, থিঙ্ক করেন যে যেহেতু আপনি এটা থিঙ্ক করেন যে স্যার বলছে
আইএস ইনফরমেশন সিস্টেম, সিস্টেম মানে কি, মানে হলো কম্পোনেন্ট থাকবো। আচ্ছা ভালো কথা, কম্পোনেন্ট 4টা থাক 5টা থাক 10টা থাক সেটা পরে। আচ্ছা কম্পোনেন্ট থাকতে হবে, তার মানে কম্পোনেন্ট মানেই হচ্ছে কম্বিনেশন অফ সাম কম্পোনেন্টস, combination of hardware, software, infrastructure, and trained personnel or people and network. নেটওয়ার্কটা পরে আসবে, ঠিক আছে? ওকে, দেন এদের কাজ কি হবে? এদের কাজ হবে হচ্ছে প্ল্যানিং করতে আপনাকে সাহায্য করবে, ইনফরমেশন গুলোর কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করবে, কোঅর্ডিনেশন করতে আপনাকে সাহায্য করবে, ডিসিশন মেকিং ফর দ্য পারপোজ। অ্যাকচুয়াল অবজেক্টিভ হলো ডিসিশন মেকিং অফ দ্য অর্গানাইজেশন। এখন এগুলো কিভাবে? আপনি ইনফরমেশন টেকনোলজির সাহায্যে আপনি প্ল্যানিং করবেন, 5 ইয়ার্স প্ল্যান করবেন। আগে প্ল্যান করতে আমাদের সময় লাগলো 10 দিন, 15 দিন, 20 দিন। এখন আমরা কি করবি? ফাইন্যান্সিয়াল মডেলিং করি, তাই না? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করি, ফোরকাস্টিং করি, 5 ইয়ার্স প্ল্যানিং। প্ল্যানিং করতে খুব সহজেই আমরা এক্সেল ব্যবহার করে, অ্যাডভান্স এক্সেল ব্যবহার করে আমরা প্ল্যানিং করে ফেলতেছি। দেন কন্ট্রোল, আপনি লেজার গুলো প্রিজার্ভ করছেন বাই ইউ আর টকিং উইথ ইচ আদার। Someone is talking. আপনার ক্যাপ্টেন? হ্যাঁ স্যার শুনছি স্যার। ক্যাপ্টেন আপনি কি একটু দেখবেন হু ইজ টকিং? স্যার এটা তো হ্যাঁ স্যার দেখছি স্যার। হ্যাঁ মিউট তানবীর। তানবীর ভাই আপনার ইয়েটা অফ করেন। আচ্ছা আমি মিউট করলেও ওইটা আবার আনমিউট হয়ে যাচ্ছে অটো। তানবীর ভাইটা মিউট করা যাচ্ছে না, আমিও করতেছি। ওই যে সামওয়ান ইজ টকিং, আমি তো বুঝতেছি না হু ইজ দ্যাট? তানবীর ভাই। তানবীর ওনাকে বলেন ক্লাসটা ভালো না লাগলে যে দুইজন কথা বলছে তারা বের হয়ে যাক। স্যার স্যার এখন গেছে স্যার মেবি। ওকে, কন্টিনিউ প্লিজ প্ল্যানিং, স্যার। কন্ট্রোলিং এন্ড কোঅর্ডিনেশন এন্ড ডিসিশন মেকিং ইন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ ইনফরমেশন সিস্টেম যদি হইতে হয়, দ্য কম্বিনেশন অফ, মুখস্থ করে ফেলেন, ইনফরমেশন সিস্টেম ইজ এ কম্বিনেশন অফ হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার, ট্রেন্ড পার্সোনাল এন্ড নেটওয়ার্কিং। যদিও নেটওয়ার্কিং শব্দটা এখানে নাই, পরে আসতেছে। ওকে, আর এইগুলো আপনাকে কিভাবে হেল্প করবে দেখুন। আপনি হার্ডওয়্যার সফটওয়্যার ব্যবহার করবেন, করে আপনি কি সফটওয়্যার, এই যে আমাদের এক্সেল, আমরা অ্যাডভান্স এক্সেল করি না, এক্সেল কিন্তু একটা সফটওয়্যার। তাহলে এই এক্সেল সফটওয়্যারের মাধ্যম দিয়ে আমরা কি করব? প্ল্যানিং করব, করি তো? আমরা আগে ক্যালকুলেটর ব্যবহার করতাম, ক্যালকুলেটরের পরিবর্তে আমরা কি করি? এক্সেল ব্যবহার করি না? জি স্যার। এক্সেল, হ্যাঁ বলুন। এক্সেল ইজ এ সফটওয়্যার, এক্সেল একটা সফটওয়্যার, বিগ সফটওয়্যার। এক্সেল দিয়ে আমরা প্ল্যানিং করি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, 5 বছরের প্রজেকশন করি, করি না? বাজেট করি, প্রজেক্ট করি, 5 বছরের প্রজেক্টেড ফাইন্যান্সিয়াল, বলে তো প্রজেক্টেড ব্যালেন্স শিট দেন ভাই, প্রজেক্টেড ক্যাশ ফ্লো দেন। তারপরে কন্ট্রোল, কন্ট্রোল মানে ডাটাটাকে আপনি প্রিজার্ভ করেন, রেকর্ড করেন, স্টোরেজ করেন। আপনি হার্ড ডিস্কে আপনি ফাইল সেভ করেন না, ডাটা সেভ করেন না কম্পিউটারে? জি স্যার। জি স্যার। এটা কোথায় করেন? এটা হার্ড ডিস্কে করেন। হার্ড ডিস্কে স্যার। হার্ড ডিস্কে কি? হার্ড ডিস্ক হার্ডওয়্যার স্যার, হার্ডওয়্যার। হার্ডওয়্যার, ঠিক আছে। আর ওই যে প্ল্যানিং করেন, এই যে যেটা এক্সেল ব্যবহার করেন, এক্সেলটা কি? সফটওয়্যার। সফটওয়্যার। এরপরে বলছি কি? ইনফ্রাস্ট্রাকচার। আপনি হার্ড ডিস্কটা কোথায় রাখবেন? আপনার ব্যাগে? স্যার অফিসে, আচ্ছা, অর্গানাইজেশনে। হ্যাঁ, তাহলে কোথায় রাখবেন? ইনফ্রাস্ট্রাকচারটা মানে হচ্ছে ওই যে আমরা বলি না কেসিং, ওই যে মাউন্টেন কেসিং বলি না, কেসিং, যে কম্পিউটারের যে কেসিং স্যার, কেসিং এর মধ্যে থাকে, ওটা হলো ইনফ্রাস্ট্রাকচার। হ্যাঁ। এখন এই যে আপনি মুখস্থ বললেন হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার, এটা চালাবো কোনটা? আমরা চালাবো। কর্মী লাগবে স্যার। কর্মী লাগবে, পার্সোনাল লাগবে। এই পার্সোনাল একেবারে আমরা কি ক্লাস 1 থেকে কম্পিউটার শিখাইছি? জি না স্যার। না স্যার, ট্রেন পার্সোনাল, ট্রেন লাগছে। তাহলে এখন যদি আপনাকে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ইনফরমেশন সিস্টেম, কি হবে আনসার ভাই? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইনফ্রাস্ট্রাকচার এন্ড ট্রেন পার্সোনাল। আরেকটা বাকি আছে, এটা এখানে লিখি নাই, পরের স্লাইডে আসবে। নেটওয়ার্কিং। হ্যাঁ, নেটওয়ার্কিং ছাড়া কিন্তু যে কোঅর্ডিনেশন হবে না। কোঅর্ডিনেশন মানে আপনার সাথে আমার যে এই যে কানেক্টিভিটি, এই যে আমরা যে ইমেল করি, এই যে আমরা যে বিভিন্ন ধরনের কমিউনিকেশন করি, এটার জন্য দরকার হচ্ছে আমার নেটওয়ার্কিং।
এই পাঁচটা জি, হচ্ছে ইনফরমেশন টেকনোলজির কম্পোনেন্টস। মুখস্থ করে ফেলেন একবারে আজীবনের জন্য। হোয়াট আর দ্য কম্পোনেন্টস? পরীক্ষায় 2 বার প্রশ্ন আইছে। জি স্যার, ক্লিয়ার? জি স্যার, ওকে, মোর স্পেসিফিক্যালি যদি আরেকটু ইলাবোরেটলি বলতে চাই, it is the study of complementary networks of hardware and software that people and organization use to, মানে এটা হচ্ছে স্পেসিফিক কমপ্লিমেন্টারি নেটওয়ার্কস অফ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার দ্যাট পিপল এন্ড অর্গানাইজেশনস ইউজ। কারা কারা ব্যবহার করে? পিপল ব্যবহার করে, অর্গানাইজেশন ব্যবহার করে। ব্যবহার কি করে। জন্য? জি স্যার, কেন ব্যবহার করে? টু কালেক্ট, অর্থাৎ ওই যে আমাদের যে এক্সিকিউটিভ collect, আছে, filter and process ফিল্টার এন্ড প্রসেস, ক্রিয়েট এন্ড ডিস্ট্রিবিউট ডাটা। দেখেন data. জি, এটা আচ্ছা। আপনি যদি মিলান, কালেক্ট মানে কি? আমরা যে প্রতিদিনের যে ডাটা এন্ট্রি সংগ্রহ। করি না, ডাটা এন্ট্রি গুলো করি যে আমরা প্রতিদিনের, ঠিক আছে, ভাউচার পোস্টিং করি তো, জি স্যার, এটা হলো কালেক্ট। ডেবোকে। এরপরে এটাকে বলা হয় ফিল্টার করা হয়। ফিল্টার করা হয় মানে যে যে লেজারে যাবে ডিস্ট্রিবিউট করে দেয়, সেই লেজারে চলে যায়। ডিস্ট্রিবিউট, হ্যাঁ, না, ডিস্ট্রিবিউট না, আলাদা। এটা হলো ফিল্টার করা, অর্থাৎ আপনি ট্রায়াল ব্যালেন্স তৈরি করছেন। এরপরে এগুলাকে প্রসেস করা, লেজারে রূপান্তর হয়, ঠিক আছে। তারপরে ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়? এমআইএস ক্রিয়েট হয়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। রিপোর্টিং হয় এবং এগুলো ডিস্ট্রিবিউট করা হয়। ডিস্ট্রিবিউট কোথায় করেন? ডিস্ট্রিবিউট করেন আপনার বোর্ড অফ ডিরেক্টরসকে, ডিস্ট্রিবিউট করেন ডিপার্টমেন্টাল হেডকে, ডিস্ট্রিবিউট করেন শেয়ার হোল্ডারদেরকে, ডিস্ট্রিবিউট করেন যে স্টেক যারা আছে, স্টেক যারা রিলেটেড টু দ্য অর্গানাইজেশন, এইগুলোকে আপনি ডিস্ট্রিবিউট করেন। স্যার ফিল্টার করাটা যদি আরেকটু বলতেন। ভাই, ফিল্টার করা মানে হচ্ছে সর্টিং করা। আপনি এক্সেলে পিভট টেবিল করেন না, সর্টিং করেন না, ওই যে একটা বালি পড়তেছে একটা ঘড়ির মতো দিয়ে ফিল্টার করেন না ডাটা। জি স্যার, ফিল্টার করা মানে কি? মানে এক জাতীয় ডাটাগুলোকে ভাগ করে ফেলেন। কোনটা জি স্যার। হ্যাঁ, এটাকে বলে ফিল্টার। স্যার আমি আবার একটু চিন্তা করছিলাম ওই যে ছবিতে যখন আমরা এডিট করি তখন ফিল্টার করি, মানে এইটা কি সেম? আপনি ছবির দিকে যায়েন না এখন, সিনেমা হল পরে, সিনেমা পরে দেখেন, ঠিক আছে। না ছবি বলতে পিকচার স্যার, পিকচারের কথা বলছি। না, ওটা অন্য জিনিস, অন্য সফটওয়্যার, ওটা না। ও ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওকে, একটু ক্লিয়ার জি তো? স্যার, আচ্ছা, জি স্যার। হ্যাঁ, এবার আসেন আমরা এটা পড়লাম। দেন এই যে আমরা ইনফরমেশন টেকনোলজি যে পড়ছি, এটা বিয়ন্ড দা সিলেবাসে আছে, বাট পরে এই যে আমরা যে ইনফরমেশন টেকনোলজিটা পড়লাম, ইনফরমেশন আইএস এর যে এই কম্পোনেন্ট গুলো জানলাম, তারপরে এই যে ইনফরমেশন টেকনোলজি ব্যবহার, ইনফরমেশন টেকনোলজি কে কিভাবে ব্যবহার করবে, এইটারও একটা চ্যাপ্টার আছে। এবং ইনফরমেশন টেকনোলজি কোম্পানির যে বিভিন্ন স্টেজ থাকে, এগুলোকে বলা হয় হায়ারার্কি। এই কোন লেভেলে কোন অফিসার কোন লেভেল পর্যন্ত দেখবে, কে ব্যালেন্স শিট দেখবে, কে সেলস এর হেড কি দেখবে, মার্কেটিং এর হেড কি দেখবে, প্রোডাকশনের পিপল কি দেখবে, এবং তাদের এক্সেস কতখানি থাকবে, এই সব কিছু মিলিয়ে অর্গানাইজেশনের কোন লেভেলে ইনফরমেশন টেকনোলজির ব্যবহারটা কি হবে, এইটার একটা ধারণা আমরা এখানে নেব। এই যে ইনফরমেশন টেকনোলজির যে একটা আসপেক্ট, যে কে কোন জায়গাটা কোন এরিয়া কে কি মানে রিভিউ করবে দেখবে, এটা কি খুব সহজ জিনিস? এক কথায় বলেন, এটা কি খুব সহজ? না স্যার, No. এখন being a CFO, you are the CFO. As a CFO, what is your responsibility? আপনি ফাইন্যান্সিয়ালস যা কিছু ঘটুক অর্গানাইজেশনের, যেখানেই ঘটুক, মার্কেটিং এ ঘটুক, সেলস এ ঘটুক, প্রোডাকশনে ঘটুক, পারচেজে ঘটুক, অ্যাকাউন্টস এ ঘটুক, ফাইন্যান্সে ঘটুক, ট্রেজারিতে ঘটুক, whatever may be that matter, you have the authority being a CFO. Am I right? জি স্যার, রাইট স্যার, জি স্যার। ওকে, CFO এই রাইটটা আছে। দেন being a head of marketing, have you the right or have you the access to find the financials or profitability of the organizations? হেড অফ মার্কেটিং সে কি ব্যালেন্স শিট দেখবে আপনার? নো, না স্যার। নো স্যার, নো স্যার। নো স্যার, যিনি প্রোডাকশনের হেড, তার কি রাইট আছে যে আপনার প্রফিট এন্ড লস দেখার? জি না স্যার। নো স্যার। না। তাহলে এটা কিন্তু সহজ জিনিস না। সেটাই আমরা বলেছি, দেয়ার ইজ নট এ সিম্পল আনসার টু দিস, যে
অর্গানাইজেশনের কোথায় কোন লেভেলে এই যে ইনফরমেশন টেকনোলজিটা কিভাবে হবে, কিভাবে থাকবে, কিভাবে ব্যবহার হবে। অ্যাজ মোস্ট অর্গানাইজেশনস আর হায়ারার্কিক্যাল। হায়ারার্কিক্যাল বোঝেন আপনারা? হোয়াট ইজ হায়ারার্কি? না স্যার। না স্যার, একটু নতুন মনে হচ্ছে টার্মটা স্যার। আচ্ছা, নতুন মনে হচ্ছে। হায়ারার্কি মানে হচ্ছে র‍্যাঙ্কিং। অর্থাৎ একটা অর্গানাইজেশনের কতগুলো স্তর আছে। যেমন আমি একটা অর্গানাইজেশনের সিএফও, আপনি একটা অর্গানাইজেশনের সিইও, আপনি আরেকটা অর্গানাইজেশনের এমডি, আরেকজন আরেকটা অর্গানাইজেশনের চেয়ারম্যান, আরেকটা অর্গানাইজেশনে আরেকজন আছে আমাদের, হয়তো আশিস হলো একটা অর্গানাইজেশনের সিএমও, সজীব আছে, সজীব হয়তো আর অর্গানাইজেশনের হয়তো ধরেন যে সিটিও, অদিতি সূত্রধর এখানে আছে, ও হয়তো অর্গানাইজেশনের প্রমোশনাল হেড অফ প্রমোশনাল অ্যাক্টিভিটিস। লাইক দিস। এই যে আমরা যারা সিটিও, সিএফও, সিএমও, সিওও, এগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় টপ সি ম্যানেজমেন্ট। সুইট লেভেল। সি সুইট লেভেল, সি সুইট, ঠিক আছে? আচ্ছা, টপ ম্যানেজমেন্ট হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে সি সুইট লেভেল, তারপরে জিএম লেভেল, তারপরে ম্যানেজার বা ডিজিএম। এই যে একটা যে ক্লাসিফিকেশন ইন দা অর্গানাইজেশন, এইটাকে বলা হয় হায়ারার্কি। ওকে, ক্লিয়ার স্যার। ওকে। দিস অফেন ডিসক্রাইবড, এই যে বেসড অন হায়ারার্কি আমরা যখন ইনফরমেশন টেকনোলজিটাকে ব্যবহারটাকে ভাগ করব, এটাকে বলা হয় পিরামিড মডেল। ওকে, হ্যাঁ, সোজা বাংলা, সোজা কথা আর কি, এত পেঁচানোর দরকার নাই। বেসড অন দ্য হায়ারার্কি, এই অর্গানাইজেশনাল ইউটিলাইজেশন অফ ইনফরমেশন টেকনোলজি ইন দ্য অর্গানাইজেশন ইজ কল্ড দ্য পিরামিড মডেল। এই পিরামিড মডেলটাকে আবার 3 ভাগে ভাগ করা: 3 লেভেল, 5 লেভেল, 4 লেভেল। ঠিক আছে? মজার জিনিস আছে কিন্তু এই জায়গায়। আমরা বলছি 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল, তাই কি বলছি? জি স্যার। তাই কি বলছি? জি স্যার। শিওর? শিওর? 3 লেভেল 5 লেভেল এরপর 4 লেভেল 4 লেভেল। এই যে এটা কেন হলো? আমরা তো এরকম পড়ি না, 1 2 3 4 5 এরকম হয়। তো হঠাৎ করে আবার 3 5 4 হলো কেন? এই থেকে এর কেন? মধ্যে একটা রহস্য আছে স্যার, এটা আপনি একটু পরে রহস্য বলবেন। আছে? একটু পরে আচ্ছা, বলবেন। মিস্ট্রি আছে? জি স্যার। জি স্যার। সবই যদি আমি বলি তো আপনারা কি বলবেন? স্যার আমরা তো শিখতে আসছি। স্যার আপনি বলার পরে আমরা বলবো স্যার। আমিও তো আপনাদের কাছে শিখতেছি। আমি কি শিখতেছি না আপনাদের কাছে? আই এম অলসো লার্নিং। ওকে, এটা হলো ভাইস ভার্স। আপনারা আমার কাছে শিখবেন, আমি আপনাদের কাছে শিখবো। শেখার কোনো শেষ নাই, তাই না? জি স্যার। মনে আছে ডায়লগটা? মনে আছে? কে বাংলা ছবি টবি দেখেন, মুভি টবি দেখেন আপনারা? মনে পড়ে গেছে স্যার ছোটবেলায় দেখতাম হ্যাঁ, জিতের ডায়লগ। আচ্ছা আচ্ছা, যাক, গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলেই হয়েছে। তার মানে আপনারা পড়াশোনা বাদ দিয়ে সিনেমাও দেখেন। গুড, ভেরি গুড। শেখার কোনো শেষ নাই, তারপরেরটা নাই না। আচ্ছা, গুড, ওকে। একটা হচ্ছে 3 লেভেল পিরামিড মডেল, দেন 5 লেভেল পিরামিড মডেল, 4 লেভেল পিরামিড মডেল। 3 লেভেলটা কি? বেসিক্যালি 4 এবং 5 এর মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে, বাট মেজর ওইরকম কোনো কিছু না। Who is this? বাবরে বাব। আপনাদের কি সব টিচারের ক্লাসে কি এরকম হয়? স্যার আমি একটু মিউট অল করে দিচ্ছি, আপনি একটু আনমিউট করে নিলে। হ্যাঁ স্যার, ঠিক আছে এখন। ঠিক আছে না? এটা মানে ওই চাপ চাপ লেগে চলে যায় হয়তো বা। ওকে, মানে এই মাঝখানে এরকম হলে একটু ব্রেক, মানে ইয়ে হয়ে যায়, ডিস্টারবেন্স চলে আসে। হাউএভার, এই যে 3 লেভেল পিরামিড মডেল আমরা বলছি, এটার লেভেলটা হলো 3টা। একটা হলো স্ট্র্যাটেজিক ডিসিশন, টেকনিক্যাল ডিসিশন, অপারেশনাল ডিসিশন। আমি লেভেলের দিকে যাব না, লেভেলটা আপনাদের সিলেবাসে নাই, কিন্তু ডিসিশন মেকিং, ডিসিশন ডিএসএস এগুলো আছে। এই যে স্ট্র্যাটেজিক ডিসিশন, কারো কি কোনো ধারণা আছে যে হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ডিসিশন? স্ট্র্যাটেজিক ডিসিশনটা কোথায় নেওয়া হয়? হু ইজ রেসপন্সিবল ফর টেকিং দ্য স্ট্র্যাটেজিক ডিসিশন? হোয়াট ইজ স্ট্র্যাটেজিক ডিসিশন? What is the utilization of a strategic decision? Who is responsible for strategic decision? Strategic decision. Management.
Who is management? Who is management? Okay. 8:25. We will take a break. 10 minutes break. জি স্যার Is it okay? স্যার 10 মিনিট স্যার আরেকটু বেশি হলে ভালো হয় স্যার আপনারা বলেন 15 থেকে 20 স্যার স্যার 45 এ আসি আমরা এই, কষ্ট। স্যার 45 এ আসি 45 এ আসলে আবার আমার জন্য দেরি হয়ে যায়। ওকে, ঠিক আছে, ডান 45। জি স্যার থ্যাংক ইউ স্যার 45। ওকে, জি স্যার থ্যাংক ইউ জি স্যার স্যার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার